এখন আমরা কনসেন্ট্রেট করব একাত্মভাবে ভাববো রবি ঠাকুরের। আচ্ছা পাটুদা বলছি কি একটা মিউজিক চ্যানেল দিতে বলছি। বেশ বল অ্যাম্বিয়েন্সে তৈরি হবে, তবে কিন্তু খুব লো পিচ, কোনো রকম যেন চাপ না। অনিশা মিউজিক। এখন শুধু রবি ঠাকুর। রবি ঠাকুরের সৃষ্টিশীল দীর্ঘ জীবন, এ জীবন আমাদের ঋদ্ধ করেছে। ঋদ্ধ করেছে কবির ব্যক্তি জীবন, কবির ব্যক্তিগত শোক, ঘনিষ্ঠ আত্মীয় বিয়োগ, সঙ্গে সমসাময়িকদের তীব্র সমালোচনা। সন 1928। কবির বয়স 67। নবীন লেখকদের সমালোচনা পৌঁছল কবির কানে। স্মরণ নিলেন কবি নিবারণ চক্রবর্তী। অমিত রায়ের বালিগঞ্জের বাড়ি। সাহিত্য সভায় জোর বিতর্ক। বিষয়বস্তু রবীন্দ্রনাথ। রবি ঠাকুর, এই রবি ঠাকুরের কবিতা যে সর্বাংশে, এই যে সর্বাংশে কবিতা এবং সর্বোচ্চ মানের কবিতা, এই কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসাধারণ। এবার বলবেন অমিত রায়। নমস্কার। কবি মাত্রই উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। না, একথা আমি বলবো না যে অন্যদের কাছে আরো ভালো কিছু চাই, বরং বলবো অন্য কিছু চাই। ফজলি আম শেষ হয়ে গেলে বলবো না আনো ফজলি তরোয়া, বলবো নতুন বাজার থেকে ভালো দেখে আদা নিয়ে এসো তো। আপনি কি বলতে চান একটু স্পষ্ট করে বলুন। আপনার কথাই একটা নারী শেষ করে আছে। আমার সবচেয়ে বড় নালিশ ওই রবি ঠাকুরের বিরুদ্ধে। পুরো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোকতি অন্যায় রকমের বেঁচে রয়েছে। চোখ থেকে থেকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য ফরাস পাঠায়, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চৌকির হাতা আঁকড়িয়ে থাকেন। উনি যদি মানে মানে নিজে থেকে সরে না পড়েন, তাহলে আমাদেরই উচিত ওনার সভা থেকে সবাই মিলে দল বেঁধে উঠে আসে। কিন্তু কিন্তু এই রবি ঠাকুর এখনো যা লিখছেন, এই সকলেই তা স্বীকার করে, তা উৎকৃষ্ট। ভালো জিনিস যত বেশি হয় ততই তো ভালো। উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজের গ্রেড খেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবিরা 60-70 পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না, তারা নিজেদেরই শান্তি দেয়, নিজেদের সস্তা করে দেয়। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে লোকহিতের খাতিরে পাঠকেরই কর্তব্য এইসব কবিদের বেশি দিন বাঁচতে না। না 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 না, আমি শারীরিক বাঁচার কথা বলছি না, বলছি কাব্যিক বাঁচার কথা। আর এইসব প্রবীণ কবিদের পরমায়ু নিয়ে বেঁচে থাক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ অধ্যাপক, প্রবীণ সমালোচক। আর কবি কবি হিসেবে আপনি কাকে চান? নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী? নিবারণ চক্রবর্তী সে লোকটি আবার কে? কবিতার একটা নমুনা শোনান। শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে।
পরিচিত জনতার সরণিতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচন্ড কৌতুক, জনতার বার্তা আনিয়া চিন্তাতা। সম্ভাব্য সব সমালোচনার উত্তর দিলেন কবি। লিখলেন শেষের কবিতা। কাল জয়ী এক প্রেম কাব্য। সাহসের নমুনা ছত্রে ছত্রে। বিদ্যমান দুই বাঙালি ব্যবসায় কেটি আর সিসি। অমিত হৃদয় বন্ধু। স্মৃতি অমিত রায়ের বোন। কেটি অমিতের প্রেমে পাগল। কানে আসে তাদের অমিত লাবণ্য ঘনিষ্ঠতা। দুজনেই ছুটে যায় লাবণ্যের দিকে। জানতে চায় সত্যাসত্য। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হাই, আমি সিসি। ওকে। হ্যালো, আপনি নিশ্চয়ই লাবণ? নমস্কার, কিন্তু আমি আপনাদেরকে তো ঠিক চিনি না। মিস্টার অমিত রয় এখানে এসেছে কি? অমিত রয়? না মানে তিনি কে, তাকে আমি ঠিক চিনি না তো। চেনেন না, কিন্তু আমরা তো জানি এ বাড়িতে তার মিত্র আসে। ও, আপনারা কি অমিত বাবুর কথা বলছেন? অমিত? আমি তার বোন। নমস্কার, আপনারা বসুন, আমি কর্তামাকে ডেকে দিচ্ছি। ওনার কাছেই তার সমস্ত খবর পাবেন। ব্যানার চাল দাও, লাইটারটা দাও। এই হলো তাহলে ফেমাস লাবণ্য। ডিলিশিয়াস। গোটা শিলং পাহাড়টাকে একেবারে ভলক্যানো বানিয়েছে। আর সেই ভূমিকম্পে তোমার দাদা হৃদয় নামে ফাটল ধরিয়ে ছেড়েছে এধার থেকে ওঠা। সিলি, মেন অফ বানি। উফ, কি করে তো আমি এক মোমেন্ট এই মেয়েকে সহ্য করে। আই ডোন্ট নো। সিসি, তোমার দাদার মুখটা চিরকালই ওপরে পাকড়ে হয়। কাজে সৃষ্টি ছাড়া বুদ্ধিতে ওই মেয়েকেই মনে হয়েছে এঞ্জেল। এঞ্জেল? ওই মেয়ে? তাকে চান আপনারা? আমি সিসি, অমিত বোন। ও, আমি আমাকে মাসি বলে ডাকি। সেই সম্পর্কে তোমারও মাসি হই মা। এসো এসো, ভেতরে এসো। সময় নেই। অমি এসেছে কি এখানে? না, এখনো আসেনি। কখন আসবে জানেন? তাও বলতে পারবো না। তবু ভালো, ওই মেয়েটি তো এমন ভান করলো যে অমিতকে সে চেনি না। আমি তো জানতাম আপনারা যে হোটেলে উঠেছেন আমি সেখানেই থাকি, তাই তার খোঁজ তো আপনাদেরই ভালো জানা উচিত। আপনারা বসুন। Uncultured. প্রায় 100 বর্ষ পার হতে চলল। তবু কত আধুনিক। কত সুগভীর। অমিত লাবণ্যর প্রেম। খরা বসন্তের মাঝে শীতের ঝরা পাতা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। তুমি যে আমার কাছে কি চাও আর আমি তোমাকে কতটা দিতে পারি সে আমি বুঝে পাই। কিছু না ভেবে দিতে পারো, এইটি তো তোমার জানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছে তখন আমার বুকের ভিতরটা কিরকম পড়ে উঠল। মনে হলো এইবার বুঝে আমার ধরা পড়ার দিন আসছে। মিতা, তোমার বুদ্ধি, তোমার বুঝি আমার অনেক উপরে। একত্র পঞ্চম দিকে একদিন
সেদিনে তুমি আমাকে ফিরেও ডাকলে না। বন্যা না না মিতা, না, তুমি আমাকে বিয়ে করার কথা বলো না মিতা। বিয়ে করে সে গ্রন্থি খুলতে গেলে আরো জব করে যাবে যে। বন্যা তার থেকে তোমার কাছ থেকে আমি যা পেয়েছি তাই আমার যথেষ্ট। বন্যা, তুমি আজকের ঔদার্যের মাঝে আগামীকালের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? তোমার কাছ থেকে তো সত্যি বলতে জোর পেয়েছি মিতা। আর আমি যা বলছি মনে মনে তুমি ওটা জানো। হ্যাঁ, স্বীকার পাও না। কাছে যে রস আজ তুমি ভোগ করছো তাতে একটু খটকা লাগে। তুমি তো সংসার পাতার লোক নও মিতা। তুমি ফেরো রুচি তৃষ্ণা মেটাবার জন্য। বন্যা, তুমি বড় আশ্চর্য নরম সুরে বড় কঠিন কথা বলতে পারো। তোমার ভালোবাসার জোরে চিরটাকাল যেন এমন কঠিন থাকতে পারি মিতা। তোমাকে বোলাতে গিয়ে কোনোদিনও যেন ফাঁকি না দিই। এই জন্য আমি চেয়েছিলাম অমিত রায় হতে। আরে তুই তো স্মৃতি, সেটাই তো আমার দুর্ভাগ্য। আমার সারাটা জীবন শুধু স্বপ্নই দেখে গেলাম, কোনো লাবণ্য আর জুটলো না কপালে। একটি থাপ্পড় খেলে না তোমার সত্য টপ্প সব ঘুচে যাবে। হ্যাঁ, অমিত রায় হবে না, অমিত রায়। হ্যাঁ, লাবণ্য আছে তোমার, লাবণ্য আছে। সরি প্রফেসর, ভুল হয়ে গেছে। আসলে তুমি দেখো, এই পুরোর মধ্যে একটা রোম্যান্স, সেটা দেখলেই মনের মধ্যে কেমন কোকিল ডেকে ওঠে। তিলক প্ল্যান্টের সমস্ত উল্টে পিন্ডি চলছে, ভালো লাগে না। বেশ সুন্দর কনসেন্ট্রেট করছিলাম। তুই আমার বকিস না। হ্যাঁ দেখ, আজও খুব কম শিক্ষিত বাঙালি আছে যারা নিজেদের এক সময় অমিত রায় হবেন না। এই তো আমি নিজেও বন্যা, সরি তোলা, একটু কফি দাও। যখন এটা ব্রেকই হলো, বসে আরে পাঠক, একটা কথা বলতো, আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আনার জন্য প্ল্যান ছিল। হ্যাঁ, তা সরাসরি তার কথা ভাবলেই হয় কি খামোকা আমরা তার গল্প উপন্যাসে ঢুকে পড়ছি। ওরে stupid, তার লেখার মধ্যে তিনি, তার সমস্ত চরিত্রের মধ্যে তিনি আছে। শুধু বুঝে নিতে হয়, খুঁজে নিতে হয়। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। সব আলাদা খালি। মানে কফি আলাদা খালিছে। আপনি হ্যাঁ, শেষের কবিতার পর কেটে গিয়েছে আরো 12টা বছর। সাহিত্যের বাতাসে আনাচে কানাচে তখন শোনা যায় প্রতিভাবান নবীন লেখকদের কণ্ঠ। এই পাঠকদা, আপনি বুদ্ধদেব বসুদের কথা বলছেন? তবে শুধু তারাই নয়, আরো অনেকে আছে যারা তখন ভাবতে শুরু করেছেন যে কবি শেষ, তার সৃষ্টিশীলতা শেষ। সেই কণ্ঠ নিয়ে পৌঁছলো কবির কানে। আর একবার জবাব দিলেন তিনি, তবে মুখে না, কলমে লিখলেন বড় গল্প ব্যবহৃত। সন 1940, কবির বয়স তখন 79। বাবুদা রাইট। অনিশা, মিউজিক। সোহিনী জন্মসূত্রে পাঞ্জাবি, বিবাহ সূত্রে বাঙালি। বিয়ে করেছিলেন ব্রিলিয়েন্ট ইঞ্জিনিয়ার নন্দকিশোর মল্লিককে। অকালে প্রয়াত হলেন নন্দকিশোর। রেখেজন কন্যা নীলা, অগাধ সম্পত্তি। আরেকটি ল্যাবরেটরি। সোহিনী সে রবটের নিশ্চিত। পরামর্শ করেন মনমোহন চৌধুরীর সাথে। বিজ্ঞানের অধ্যাপক মনমোহন চৌধুরী। পরামর্শ মতো ছুটলেন সোহিনী বোটানিক্যাল গার্ডেনে। তখন সেখানে রেবতীভূষণ। প্রতিভাবান তরুণ বিজ্ঞানী। সোহিনীর সঙ্গে কন্যা নীলা। রেবতীর সামনে নতুন লোকের টোপ। অনন্ত, গাড়ির ভেতর থেকে আমার মাইক্রোস্কোপটা দিয়ে যাও তো। অনন্ত, আচ্ছা অনন্ত, আমি কি কি করছেন আপনি? আমার পায়রা দিচ্ছেন কেন? কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে, তাই প্রণাম করছি তো। এটি তো
কিন্তু আপনাকে চিনল না। চৌধুরী মশাই মানে তোমার মাস্টার মশাই কিছু বলেনি তোমাকে? ও হ্যাঁ হ্যাঁ, আপনি মিসেস মল্লিক? হ্যাঁ বাবা। আচ্ছা, কিন্তু হ্যাঁ যে বসাই আপনাকে। কেন? বোটানিক্যাল গার্ডেনের এমন সুন্দর গাছের তলা কোথায় পাওয়া যাবে? এই জায়গাটাই আমার ভালো। তো আপনি আমার কাছে কি কারণে এসেছেন? চৌধুরী মশাই কি তোমাকে কিছুই বলেনি? হ্যাঁ মানে উনি শুধু বলেছেন যে কি বিশেষ প্রয়োজন আছে আপনার আমার কাছে। হ্যাঁ বাবা, আমি এসেছি সেই প্রয়োজনে আমার ব্রত উদযাপন করবো। ব্রত উদযাপন? হ্যাঁ, তোমার মতো ব্রাহ্মণ আজ আমি পাবো না। আমার মতো ব্রাহ্মণ? তা নয় তো কি, আমার গুরু বলেছে এখনকার কালের সব সেরা যে বিদ্যে তাতে যার দখল তিনিই সেরা ব্রাহ্মণ। না না না, আপনি ভুল করছেন। আমার বাবা করতেন যজন যাপন, আমি এসব মন্ত্রতন্ত্র কিছুই জানি না। না বাবা, ভুল আমি কিছুই করিনি। তুমি যে মন্ত্র শিখেছ সেই বিজ্ঞানের মন্ত্রে সমস্ত পৃথিবী হয়েছে মানুষের পর, কাজে তুমি আমার কাছে সেরা ব্রাহ্মণ। হ্যাঁ, কিন্তু আমি আপনার কি কাজে লাগতে পারি? তুমি চৌধুরী মশাইয়ের কাছে নিশ্চয়ই শুনেছ আমার স্বামীর ছিল বিজ্ঞান সাধনার প্রচন্ড শখ। হ্যাঁ, আমি শুনেছি যে উনি এক মহামূল্যবান ল্যাবরেটরি রেখে গেছেন। ওই ল্যাবরেটরি ছিল আমার স্বামীর সাধনার পীঠস্থান। তুমি কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। বেশ যাবো, কাল আমার ছুটি আছে, কালই যাবো। তুমি যে আমাকে কতখানি আশ্বস্ত করলে তা তুমি জানো না। বংশী, আর দেরি নয়, এবার ব্রাহ্মণ সেবার আয়োজন করো। নীলাকে ডাকো। নীলাকে? আমার মেয়ে। দেখো দেখো ডক্টর অফ সায়েন্স, ওর শাড়ির সঙ্গে পাতার রঙে কি চমৎকার নিয়ে। চমৎকার। ভেতরে বাসন্তী রঙিন আছে, ওপরে সবজি নিয়ে। কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি? একটা ফুল মনে পড়ছে, কিন্তু তার বাইরের আবরণ ঠিক নীল নয়, ব্রাউন। বুঝেছি, মেলিনা। তার 5টি পাপড়ি, একটি উজ্জ্বল হলুদ আর বাকি 4টি শ্যামবর্ণ। কি এত করে ফুলের পরিচয় আপনি জানেন কি করে? জানা উচিত হয়নি বাবা, পুজো সাজির বাইরের ফুল সে তো আমাদের কাছে পরপুরুষ। নীলা, তুই ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? 5 মিনিট প্রণাম কর। থাক থাক থাক। নীলা, আর দেরি না, এবার রেবতীর খাবার ব্যবস্থা কর। না না, এ সময় আমার খাবার অভ্যেস নেই। তা বললে তো চলবে না বাবা। নীলা কত কষ্ট করে নিজের হাতে তোমার জন্য তৈরি করেছে বাদামের তক্তি, পেস্তার বরফি, ক্ষীরের এ কি চাল। এত কিছু কি আবশ্যক ছিল? নিশ্চয়ই ছিল। নীলা, তুই শুধু শুধু দেরি করছিস মা। মা, আমি গঙ্গার ধারে গাড়িতে সব খাবার সাজিয়ে রেখে এসেছি। মা, আচ্ছা বেশ। রেবতী, রেবতী, তুমি যাও বাবা, ওর সঙ্গে যাও। বংশী, রেবতীর জন্য খাবারগুলো সব ঠিকঠাক দেখে শুনে কিনেছিলে তো? হ্যাঁ মা, বড় বাজারে যে দোকানে তুমি নাম করে দিয়েছিলে সব খাবার তো সেখান থেকেই কেনা। বেশ, এবার একটু এগিয়ে দেখো তো চৌধুরী মশাই কেন এত দেরি করছেন?
তুমি এসে গেছে। আসুন আসুন, বারবার নিজের খরচে আপনাকে ডেকে পাঠাই, হয়তো কাজের ক্ষতিও করি। তো হয় তোমার আর একটু ঘন ঘন ডেকো, ঘন ঘন ডেকো, দরকার থাকে ভালো, না থাকে আরো ভালো। যাক, এবার বলো রেবতী প্রসঙ্গে কত দূর এগোলে? এখনো সবটুকু বলে উঠতে পারিনি, তবে মনে হয় ফল পাবার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে কিনা ঠিক বুঝতে পারছি না। তোমার এই আশঙ্কার কারণ? কারণ বংশী, তুমি একটু এগিয়ে দেখো তো ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, রেবতী খাতা ফেলে গেছে, ওটা তুমি নিতে পারো। হ্যাঁ, তোমার এই আশঙ্কার কারণ? কারণ রেবতীর পিসিমা যেমনি শুনবেন ওকে কাছে চেকেছি, অমনি ছুটে আসবেন ছোঁ মেরে ওকে নিয়ে যাওয়ার জন্য। ভাববেন আমার মেয়ের সঙ্গে বুঝি বিয়ের ফোন দিয়ে দিয়েছি। তো মন্দ কি? বলে তো ভালোই হয় নাকি? হ্যাঁ, তা হয়তো হয়, কিন্তু ও যে আমার ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে তার কোনো কিছুই যা রাখত থাকে। কিন্তু ও তো তোমারই মেয়ে। হ্যাঁ, আর সেই জন্যই তো ওকে চিনি একেবারে আঁতের ভেতর থেকে। কিন্তু এ কথা বললে চলবে কেন ম্যাডাম, যে মেয়েরা হচ্ছে পুরুষের ইন্সপিরেশন। কি জানেন চৌধুরী মশাই, পুরুষ মানুষের ভোজে আমিষ পর্যন্ত খুব ভালোই চলে, কিন্তু মদ ধরালেই সর্বনাশ। মেয়েটি যে আমার মদের পাত্র, কানায় কানায় ভরা। বেশ বেশ বেশ, হ্যাঁ, তুমি তাহলে কি করতে চাও? আমার সম্পত্তি আমি দান করতে চাই পাবলিককে। নিজের একমাত্র মেয়েকে বঞ্চিত করি? হ্যাঁ, ওকে দান করলে সে দান গিয়ে পৌঁছবে কোন রসাতলে কে জানে। তাই পাবলিক ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করে দেবো রেবতীকে। তবে সকলের ওপর দায় থাকবে কিন্তু আপনাকে, আমি করে রাখছি। আমার একটা লাভ হলো যে এই সুবাদে দুবেলা তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে না। আমার সঙ্গে দেখা করার জন্য যে আপনার এত উৎসাহ, কই, তা তো জানতাম না। তোমাকে যে কি চোখে দেখি তাও তো বোধ করি তুমি জানো না। কে বলেছে? জানি না। হ্যাঁ? এই যে এ তো সর্বনাশের শুরু হলো দেখি। সর্বনাশের ভয় যদি একটুও থাকতো তাহলে কাছেও এগোতুম না। এ বরাদ্দ আপনার জুটবে মাঝে মাঝে। ঠিক বলছো তো? ঠিকই বলছি, আমারও এতে বিশেষ কিছু খরচ নেই, আর আপনারও যে তেমন কিছু পাওনা হলো, মুখের ভাব দেখে তা বোঝা হচ্ছে। তুমি বলতে চাও এ হচ্ছে মরা কাঠে কাঠ ঠোকরার ঠকর দেওয়া? আমি চলো মুখির বাড়িতে তোমার ট্রাস্টের ব্যাপারে সব কথাবার্তা বলি। ও হ্যাঁ, কাল বিকেল একবার একটু আসবে তোমার বাড়িতে। কেন, কি করবে? রেবতী আসবে, ওর মনে একটু দম দিবে। আর নিজের মনটাকে খুইয়ে বসতে? মন বুঝি আপনার একটাই আছে। এই তোমার মনের এখনো কিছু বাকি আছে নাকি? উচ্ছিষ্ট অনেক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তাতে বোধ করি এখনো অনেক বাগর কাটানো চলবে। প্রচন্ড নাড়াচাড়া ডালে ভাবে বাঙালি। ভাবতে পারিনি তারা। এমন সম্পর্ক হতে পারে নারী পুরুষে? তাও এই বয়সে এমন সম্পর্কহীনতা। এদিকে মেয়ে এসে দাঁড়ালো মায়ের কৈফিয়ত নিতে। মা বংশীদা বলছিল তুমি নাকি আম্বালা যাচ্ছ। হ্যাঁ, আর তুমিও আমার সঙ্গে যাবে, সমস্ত গোছ কাজ করে নাও। আমি না মা, আমার তো যাওয়া হবে না। কেন? বাইরে ওরা যে আমাকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছে। ওরা ওরা কারা? ওরা আমার জাগিনী ক্লাবের বন্ধুরা। ও, তোমাদের সেই মধু চক্র? না 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 মা, একদম না, তুমি একদম ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। দাঁড়া, তোমাকে নামের লিস্ট থাকলে তুমি বুঝতে পারবে। থাক, আমার আর ওসব কিছুই দেখার দরকার নেই। কিন্তু এতদিনে তুমি নিশ্চয়ই তোমার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছো যে তুমি সাবালিকা এবং স্বাধীন। পেরেছি। তোমার নিঃস্বার্থ বন্ধুরা নিশ্চয়ই এও তোমাকে জানিয়েছে যে তোমার স্বামী রেখে যাওয়া টাকা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, জানিয়েছেন। আমার কানে এ খবরও এসেছে তুমি নাকি তোমার বাবার মেনে প্রবেশ নেওয়ার জন্য তৈরি হচ্ছ। কি হলো, চুপ করেছে? কোনো উত্তর দাও। কথাটা কি সত্যি? কথাটা সত্যি, সত্যি সত্যি সত্যি। বঙ্গবাবু আমার সলিসিটর। তা তিনি তোমাকে আর কি কি পরামর্শ দিয়েছেন? শোনো নীলা, তোমার বঙ্গবাবুকে সাবধান করে দিও। তিনি যদি আমার ল্যাবরেটরি ত্রিসীমানায় পা রাখার চেষ্টা করে তাহলে তাকে আমি সাহায্য করে দেবো। আইনে না পারি বেআইনি। মা, আর তোমাকেও বলে যাচ্ছি,
আমি যখন থাকবো না আমার ল্যাবরেটরি থাকবে শিখ সেপাইয়ের পাহারায়, তাও যদি সেখানে ঢোকার কোন রকম চেষ্টা তুমি করো। দেখেছো এই ছুরি? আমি পাঞ্জাবে এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে তার সলিসিটার স্মৃতি রেখে গেলাম তোমার জিম্মায়। যদি ফিরে এসে এর কোনো হিসেব নেবার দরকার হয় তো সেই হিসেব মায়ের শাসানিকে বিন্দুমাত্র আমল দিল না তিনি। বুঝিয়ে দিল পাঞ্জাবি রক্ত বইছে তার কমিউনিটি। সোহিনী কলকাতা ছাড়লে গভীর রাতে নীলা হানা দিল ল্যাবরেটরি। নেড়ে ধরল ছলা কলা। ডক্টর ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য, তুমি এত রাতে? আমার ঘুম আসছে না থেকে ছবি। একটা গান আমার মনের ভেতরে ঘুম ঘুম করে চলেছে। তুমি শুনবে সেই গান? ভালো লাগছে আমার এই গান? কিন্তু এই গান তুমি আমাকে কেন শোনাতে হবে বলতো? তাতে জানি না গো। নদীকে জানে সেখানে সাগরের দিকে ছুটে যায়। সেটা প্রকৃতির নিয়ম তাই। কেউ তবে তাই। নীলা, নীলা, আমার যে অনেক কাজ। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, তোমার এই কাজ কাজ। আচ্ছা কাজ ছাড়া তুমি কি কিছু বোঝো না বলো তো? হ্যাঁ, বাইরের এই যে অনন্ত আকাশ, বসন্তের এমন বাতাস, এমন গান, আমার সকল ভালোবাসায় সকল আশা, সকল আশায় তুমি ছিলে আমার কাছে। নীলা, নীলা, তোমার মা অনেক ভরসা করে আমার উপর এত ভালো ল্যাবরেটরির দায়িত্ব দিয়ে গেছে। আমি যে কত আশা করে তোমার কাছে ছুটে এসেছি। আচ্ছা সত্যি করে বলো তো ডক্টর ভট্টাচার্য, আমাকে তোমার একটু ভালো লাগে না? লাগে লাগে, ভীষণ ভালো লাগে, কিন্তু না, তুমি এখান থেকে যাও। मुझे बाबा बहुत शर्म की बात है। अब चला जाइए यहाँ से। मेरा कोई हुक्म है, किसी को यहाँ आने ना दे। अरे बाबा, बाबू के साथ मेरा काम था। इस बात पर किसी का कोई काम नहीं। ठीक है, पूछो तुम्हारे बाबूजी को। पूछने की कोई जरूरत नहीं है। और बाबूजी, अब भी ऐसा बेईमानी मत कीजिए। माँ जी आप ही के भरोसे सब कुछ छोड़ के गई। ना ना देखो सरदार जी, मिस्टर बाबा, कोई कसूर नहीं। आप हमारे बीच में मत बोलिए और अभी इसी बात से बाहर चला जाइए, वरना मुझे मलिक का हुक्म तामील करना ही पड़ेगा। অর্থাৎ জোর করে অপমান করে আমাকে এখান থেকে বার করে দেবে, তাই তো? আচ্ছা আমার ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। শুধু একটা কথা বলে যাই তোমার বাবুজিকে। শুনছেন স্যার আইজ্যাক নিউটন আগামীকাল বিকেল ঠিক 6:45 জাগানি ক্লাবে আপনার চায়ের নিমন্ত্রণ রইল। কি হলো, অজ্ঞান হয়ে গেলেন নাকি? আমার কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছি পাচ্ছি, তুমি এখন যাও। যাবেন তো? চেষ্টা করো। চেষ্টা না, নিশ্চয়ই যাবেন। আমি থাকবো আপনার পক্ষে। ও একটা কথা বলতে। বাবা চিৎকার করছো কেন? চুরি করতে আসেন, সরাবো। একটা কেবল সই। কিসের সই? বারে জাগানি ক্লাবে আপনাকে প্রেসিডেন্ট করবো যে তার সম্মতিপত্র। আমার কোনো প্রেসিডেন্ট? জামিন সব সম্পর্কে আমি কিছুই জানি না। বেশি কিছু জানার তো দরকার নেই,
শুধু এইটুকু জানলেই চলবে যে ব্রজেন বাবু হলেন সেই ক্লাবের পেট্রন। হ্যাঁ, কিন্তু আমি সেই ব্রজেনবাবুকে চিনি না। ব্রজেন বাবু হলেন মেট্রোপলিটন ব্যাংকের ডিরেক্টর। কিন্তু তার সঙ্গে আমার কি লক্ষ্মী শোনো, শুধু তো একটা সময় তুমি তাও দেবে না বাবু, খালি প্রশ্ন করে যাবে। ধরো 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 লক্ষ্মী শোনা আছে। कागज मुझे दिखाइए। अरे बाबा ये तुम समझे नहीं, समझने की कोई बात नहीं, एक कागज मुझे दे दीजिए। করবে কি তুমি কাগজ রেখে দিয়ে? झूठा दलील बनाना तो चाहिए, बहुत जाके बना दीजिए। কি এত দূর সাহস তোমার? नसीब बाबा गुस्सा मत होइए, ये मेरा मालकिन का हुक्म है। अब चलिए, मैं आपको बाहर छोड़ देता हूँ। ঠিক আছে ঠিক আছে, আমি ওই শেষ দেখেছি। ঠিক আছে নাটক তো টানটান। সেসব ঠিক আছে, সেসব ঠিক আছে, কিন্তু কাকরা রবীন্দ্রনাথ ঠাকুর কই? আরে বাবা আসবে আসবে, ঠিক আসবে। এসেছে। এক মিনিট বাদে কেউ ফিরে আসে। আসে 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 যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী এই সমস্ত মানুষেরা বারবার ফিরে ফিরে আসে। আসলে আসলে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ এরা তো আমাদের বুকের মধ্যেই রয়েছে। আমাদের হাসি, আনন্দ, দুঃখ, কান্না, এই কৃতিত্ব সবকিছুর মধ্যেই তাদের অস্তিত্ব। এরাই আমাদের চলার পথে লাইট হাউস, এরাই আমাদের পথ দেখা। এই শোনো না, তাহলে রবি ঠাকুরের একটা গান গিয়ে দেখো। আর বেশ বড় বেশ গান। চলো 1 2 3 আনন্দেরি সাগর হতে এসেছে যদি দূরে যাই চলে। এই তো কবির কণ্ঠ। হ্যাঁ, এসে গেছে কবি আমাদের মধ্যে এসে গেছে। ঢাকা পড়ে যায় কিছু বলেন সেটা শুনলে আরো ভালো লাগবে। প্রথমে আমি যাই একদম পেছনে এর কাছে। হ্যাঁ, কেমন লাগলো প্রচেষ্টাটা? মনে হলো যেন পুরনো নদীতে নতুন জোয়ার। খুব ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো একজন ইয়াং লেডি, বলো। খুব ভালো, বেশ অন্য ধরনের লেগেছে। আচ্ছা এক কথা অসাধারণ। হ্যাঁ আমি নাটকের লোক নই, সুতরাং অভিনয়ের বিয়ে সম্পর্কে আমি কিছু বলছি না। আমার যেটা দেখে মনে হলো সেটা বোধহয় রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার বই এটা। তো রবি কিরণ ধরনের জিনিস যেটা উনি বললেন, প্রেজেন্টেশনটাও অদ্ভুত থেকে লেগেছে। আমরা সাধারণ থিয়েটার যেভাবে বুঝি সেভাবে না, নতুন ধরনের প্রেজেন্টেশন সত্যিকারের। এর মধ্যে আমরা খুবই আনন্দ পেয়েছি। অভিনয়ের সাবলীল। রবীন্দ্রনাথ তো চিরন্তন আমাদের প্রাণের ভেতরে, বাঙালিদের বিশেষ করে।